ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ গ্লোবাল ইংলিশ। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কিভাবে ইংরেজি শেখা যায়। ইংলিশ শেখার প্রথম পদক্ষেপ কোনটি? আমি বলেছিলাম ইংলিশ শেখার প্রথম পদক্ষেপ হচ্ছে ভার্ব। তোমরা যারা অফলাইনে পড়ছো তোমরা আমাকে বলেছিলে যে স্যার আমরা অনেক টেন্স শিখেছি, বাট আমরা লেখার সময় আমাদের ওয়ার্ড মনে আসে না, আমরা লিখতে পারি না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে তোমরা যদি ছোট ছোট ক্লজ তৈরি করতে শেখো, অর্থাৎ ছোট ছোট বাক্য তৈরি করতে শেখো, তাহলে তোমরা কিন্তু লিখতে পারবে। তো এই ছোট ছোট বাক্য তৈরি করার জন্যই আমাদেরকে সবার আগে শিখতে হবে কি? ভার্ব। তাই আমি লিখেছি যে ইংলিশ শেখার প্রথম পদক্ষেপ কি? ভার্ব। আমরা অক্সিলারিজ পাশাপাশি প্রিন্সিপাল ভার্ব কিভাবে শিখবো, কিভাবে পড়বো? পড়বো তো অবশ্যই, শিখবো তো অবশ্যই, বাট শিখবো কিভাবে, বাট পড়বো কিভাবে? একটা তো ডিসিপ্লিন মেনে আমাদের চলতে হবে। প্রতিভা বা তোমার যে বুদ্ধি সেটা তখনই কাজে আসে যখন তুমি ডিসিপ্লিন মেনেই চলো আর কি, ঠিক কিনা বলো? তো দেখো, প্রথমেই আমি লিখেছি ভার্ব। ভার্বকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো দেখো, অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের 24টি। এই 24টি ভার্ব আমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে ইংলিশ স্পিকিং এর জন্য, ইংলিশ রাইটিং এর জন্য, ইংলিশ গ্রামারের জন্য। তো অক্সিলারি ভার্বকে টোটালি 4 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1-এ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। তো বি ভার্বের দুটো পার্ট, একটি হলো প্রেজেন্ট, একটি হলো পাস্ট। প্রেজেন্ট হচ্ছে অ্যাম, ইজ, আ। এরা কিন্তু সিনোনিম, এরা একই। সাবজেক্ট অনুযায়ী অ্যাম বসে, সাবজেক্ট অনুযায়ী ইজ বসে, সাবজেক্ট অনুযায়ী আর বসে। আমরা বাক্যের শুরুতে, আমরা বাংলা বাক্য যখন বলি, শুরুতে যে শব্দটি বলি বা যে ওয়ার্ডটি বলি, সেই ওয়ার্ড অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়ার কিন্তু বসে। তো অ্যাম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট, ওয়াস, আর হলো পাস্ট। ওকে, নেক্সট দেখো ডু ভার্ব। প্রেজেন্ট হলো ডু, ডাস, পাস্ট হলো ডিড। তো ডু ডাস কি প্রেজেন্ট, ডিড হলো কি পাস্ট। ওকে, এবার তোকে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব 3টে রয়েছে অক্সিলারির মধ্যে, একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ডু ভার্ব আবার হ্যাভ ভার্ব এরা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে। আমি একটু পরে আসছি প্রিন্সিপাল ভার্বে। এবার দেখো মোডাল ভার্ব। তো মোডাল ভার্বের প্রেজেন্ট, পাস্ট, শ্যাল প্রেজেন্ট, শুড পাস্ট, উইল প্রেজেন্ট, উড পাস্ট। অনেকে উল্ড উচ্চারণ করো, এটা হবে উড। ঠিক আছে, যারা অফলাইনে পড়ছো এটা হবে উড। ওকে, এল এর উচ্চারণটা এখানে হবে না। ক্যান, কুড, মেই, মাইট। তারপরে দেখ পাস্ট, দেখো এগুলো সব পাস্ট, যেমন ইউজ টু, ought to, must, need, dare। তাহলে আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। ইংরেজি শিখতে গেলে, গ্রামার শিখতে গেলে, রাইটিং লিখতে গেলে ফার্স্ট পদক্ষেপ আমাকে অক্সিলারি ভার্বটা মুখস্থ করে নেওয়া। যেমন আমরা প্রথমেই পড়লাম বি ভার্ব প্রেজেন্ট অ্যাম, ইজ, আ, পাস্ট ওয়াস, ওয়ার। হ্যাভ ভার্ব প্রেজেন্ট হ্যাভ, হ্যাজ, পাস্ট হ্যাড। ডু ভার্ব প্রেজেন্ট ডু, ডাস, পাস্ট ডিড। মডাল ভার্ব প্রেজেন্ট শ্যাল, পাস্ট শুড, প্রেজেন্ট উইল, পাস্ট উড, প্রেজেন্ট ক্যান, পাস্ট কুড, প্রেজেন্ট মেই, পাস্ট মাইট। তারপরে পাস্ট মডালগুলো আরো রয়েছে, যেমন ইউজ টু, আউট টু, মাস্ট, নিড, ডিয়ার। তোমাদের এই অক্সিলারিজ গুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এবার আসি প্রিন্সিপাল ভার্ব। মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ভার্ব। আমাদের প্রিন্সিপাল ভার্ব অবশ্যই প্রতিদিন চর্চা করতে হবে। তো তোমরা যারা আরিফ গ্লোবাল ইংলিশে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর আমি তোমাদের প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো। যারা আরিফ গ্লোবাল ইংলিশে নতুন, তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের এভাবে ধারাবাহিক ভিডিও আসবে। তোমরা এখানে ফ্রিতে স্পোকেন বলো, রাইটিং বলো, গ্রামার বলো, সমস্ত কিছু ফ্রিতে শিখতে পারবে। প্রতিটা ক্লাসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে থাকবে। তোমরা যদি আমার চ্যানেলটা ফলো করো, হ্যাঁ, সেই সাথে থাকবে ফ্রি পিডিএফ। আমি যে ক্লাসগুলো করাবো এরপরে, সেই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ আমি তোমাদেরকে দেবো। ওকে, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওদের মধ্যে শেয়ার করো কেউ। তো দেখো, প্রিন্সিপাল ভার্বের 7টি রূপ হয়। কয়টি রূপ হয়? 7টি রূপ। তো এই 7টি রূপকে খুব ভালো করে আমাদের জানতে হবে। ওকে, প্রথমেই দেখো আমি লিখেছি V1, অর্থাৎ এই V1 হচ্ছে মাদার, মানে মা। এই মা থেকে
জন্ম নিবে এবার অনেকগুলো কি সন্তান, যেমন V2, V3, VS, ভার্বের আইএনজি, 2+V1, এবার V1 এর সাথে নাউন তৈরি হবে। ঠিক আছে, তাহলে V1 কি বেস ফর্ম বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে আমরা বেস ফর্ম বলতে পারি বা মেইন ভার্ব বলতে পারি, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, V2 অর্থাৎ এই V1 এর V2, V3 V1 এর V3, এবার VS V1 এর VS। তো মজার বিষয় V1 আর VS একই অর্থ প্রকাশ করবে, তাহলে V1 আর VS একই অর্থ প্রকাশ করবে। এবার VING অর্থাৎ V1 এর সাথে VING তৈরি করতে হবে, V2 এর সাথে নয়, V3 এর সাথে নয়। ঠিক আছে, এবার 2+V1 অর্থাৎ V1 এর আগে আমাদের 2 দিতে হবে। ওকে, এবার হচ্ছে V1 এর সাথে নাউন তৈরি হবে। তাহলে আমাদের আগে এইভাবে ভার্বগুলোকে শিখতে হবে। তবে গ্রামার বইগুলোতে 3টা করে ফর্ম দেওয়া থাকে, V1, V2, V3, এগুলো কিন্তু দেওয়া থাকে না। তো আমাদেরকে কি করতে হবে, সব ফর্মগুলো, অর্থাৎ ভার্ব তো বাক্যের প্রাণ, ভার্বকে যদি আমরা এভাবে না জানি, না শিখি, তাহলে আমাদের তো সমস্যা হয়, তাই না? তো দেখো, এবার V1 কে আমরা বলি প্রেজেন্ট, V2 কে বলি আমরা পাস্ট, V3 কে বলি পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল সবসময় কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। আর কি, VS কে আমরা বলি প্রেজেন্ট। তাহলে এই যে V1 আর VS একই অর্থ বহন করে, শুধু সাবজেক্ট অনুযায়ী VS হয়, সাবজেক্ট অনুযায়ী V1 হয়। ঠিক আছে, তোমরা জানো, পরবর্তী গেলে টেন্সে বুঝতে পারবে। এবার VING-টাকে আমরা বলি পার্টিসিপল, একটাকে বলি জিরান্ট। এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে আমরা বলি জিরান্ট। প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি যুক্ত রূপগুলো প্রেজেন্ট পার্টিসিপলে থাকলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে, আর আইএনজি যুক্ত ভার্বগুলো যদি নাউন হিসেবে কাজ করে বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট, তাহলে কিন্তু সেগুলোকে আমরা জিরান্ট হিসেবে ধরি বা জিরান্ট বলি। মানে আইএনজি যুক্ত রূপটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, আইএন যুক্ত রূপটা জিরান্ট হয়। ধরো চুল, মাথার চুল, গোঁফ, দাড়ি, দেখতে কিন্তু এক, তাই না? কাজ কিন্তু আলাদা, দেখতে এক, কাজ আলাদা। ঠিক তেমনি যে আইএনজি যুক্ত ফর্মটা দেখতে একই হয়, কিন্তু সেন্টেন্স অনুযায়ী তার পারফর্ম আলাদা, তার কাজ আলাদা। ওকে, এবার কি 2+V1, এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। অনেক সময় ক্রিয়া শেষে অর্থ দেয় যেতে, খেতে, আসতে, পড়তে, লিখতে। আমি যেতে চাই, আমি খেতে চাই, তখন আমরা কি করি, এই 2+V1টা নিই, তাই না? আর কি, এটার সাথে মানে অর্থাৎ এবার ভার্ব ওয়ানের সাথে কি হবে, নাউন তৈরি হবে। মানে ভার্ব ওয়ানের সাথে কখনো আর যুক্ত হয়, কখনো আর যুক্ত হয়। ঠিক আছে, তো আমাদের V1 হচ্ছে রুট ওয়ার্ড বা মাদার, এখান থেকে এতগুলো সন্তানের জন্ম। তো দেখো এবার আমাদের কিভাবে পড়তে হবে। এবার প্রেজেন্ট ফর্মে যখন V1 থাকবে, ইংলিশ সেন্টেন্সে যখন V1 থাকবে, যেমন গো, প্লে, রান, কাম, ইট, টেক, বাই, ব্রিংস, এরকম এটসেট্রা, যখন V1 থাকবে, আমরা বাংলা করার সময় কি বলবো, বাংলা ওই V1টা যখন বাংলা অর্থ দেবে, তখন বাংলা ক্রিয়ার শেষে অন্তস্তীয় থাকবে, হস্যই থাকবে, অ থাকবে, ন থাকবে, এ থাকবে। ঠিক আছে, এবার দেখো V2 কি পাস্ট, অলওয়েজ V2 পাস্ট। ঠিক আছে, যেমন এখানে বাংলা ক্রিয়ার শেষে ত, তে, তাম, ল, লে, লাম। যদি প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম কোনো বাক্যে থাকে, তোমরা যদি সেটাকে আইডেন্টিফাই করতে পারো, তাহলে তার বাংলা অর্থ করার সময় তোমাদের মানে ক্রিয়ার শেষে কি থাকবে, ত, তে, তাম, ল, লে, লাম। ক্লিয়ার? এবার চলে আসি পাস্ট পার্টিসিপলে। এটার বাংলা অর্থ কি হয়েছে, দেখ এটার বাংলা অর্থ আমাদের পারফেক্ট টেন্সে আমরা ব্যবহার করি, প্যাসিভ বাক্যে ব্যবহার করি, প্যাসিভ। যেমন দেওয়া হয়, দেওয়া হয়েছিল, নেওয়া হয়, নেওয়া হয়েছিল। ঠিক আছে, এটার অনেকগুলি অর্থ হয়। আচ্ছা, যাই হোক, এবার প্রেজেন্ট ফর্ম, আবার দেখো VS, তার মানে এই V1 এর সাথে অনেক সময় আমরা কি যুক্ত করি, এস বা ইএস বা আইএস যুক্ত করি, ওটাও প্রেজেন্ট। তার মানে এই V1 আর VS দুটোই কিন্তু একই অর্থ বহন করে। ঠিক আছে, আর দুটোই কিন্তু প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনাইট। V2 হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, এই V1 আর VS প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভ, V2 হচ্ছে পাস্ট ইনডেফিনিট অ্যাক্টিভ ভয়েস। তাহলে দেখো আমি এর আগের ক্লাসটিতে বলেছিলাম যে ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে আমাদের অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাকশন, নন অ্যাকশন। স্যার এই ভিডিওগুলো কবে দিয়ে আসবেন? আগে আমাদেরকে ভার্ব মুখস্থ করতে হবে। ভার্ব মুখস্থ হয়ে গেলে তারপরে আমি সহজভাবে বাংলাতে টেন্স বুঝাবো, অ্যাক্টিভ, প্যাসিভ, নন অ্যাকশন, সহজভাবে বাংলাতে আমাদেরকে টেন্সটা বুঝে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার এটার অর্থ কি দিবে, আমরা একটা ভার্ব দিয়ে দেখবো। দেখো, লক্ষ্য করো,
আমি এখানে একটা ভার্ব লিখেছি, সেটা হচ্ছে কি রাইট। দেখো রাইট, রোড, রিটেন, রাইট, রোড, রিটেন, রাইটস, রাইটিং, টু রাইট, 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 রোড, রিটেন, রাইটস, রাইটিং, টু রাইট, রাইট। এইভাবে একটি প্রিন্সিপাল ভার্বকে আমাদের পোস্টমর্টম করে পড়তে হবে, তবেই আমরা ইংরেজি লিখতে পারবো। তো দেখো কিভাবে লিখতে পারবো, তাহলে দেখো এই প্রিন্সিপাল ভার্বকে ফলো করলেই আমরা 50% ইংলিশ লিখতে পারবো, আমাদের গ্রামারের প্রয়োজন নাই, এখান থেকেই আমরা লিখতে পারি। তো দেখো চ্যালেঞ্জ করলাম, এখান থেকেই তোমাদের 50% ক্লিয়ার হবে আশা রাখি, আই হোপ, ইনশাআল্লাহ। তো দেখো রাইট অর্থ লেখা, এখন লেখা বলতে আমরা কি বুঝি, তাহলে রাইট আর এই রাইটস দুটোর অর্থ কি লেখা। লেখা বলতে আমরা কি বুঝি, লেখা বলতে লেখে, লেখা বলতে লেখো, লেখা বলতে লেখেন, লেখা বলতে লিখি, লেখা বলতে লেখো, যাই বলো না কেন। কেননা যদি বলি আই রাইট, তাহলে আমি লিখি, ইউ রাইট তুমি লেখো, তাহলে হি রাইটস সে লেখে, তাহলে রাইট আর রাইটস কি প্রেজেন্টের কাজ করে, প্রেজেন্ট ইনডেফিনাইটের কাজ করে। তাহলে আমাদের চিনতে হবে এই V1 V2 V3 ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার জন্য, ইংলিশে লেখার জন্য, সবকিছুতে দক্ষতা বাড়ানোর জন্য আমাদের বেস্ট ওয়ে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের V1 V2 V3 VS ভার্বের ing 2 + V1 ভার্বের সাথে নাউন তৈরি। আমাদের এই চারটা অবশ্যই সবার আগে মুখস্থ করতে হবে। আমার প্রথম পদক্ষেপ বা আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের এই চার যার জানা নাই সে কখনোই গ্রামার পারবে না, সে কখনোই ইংরেজি লিখতে পারবে না, সে যতই টেন্স শিখুক, তাকে আগে এইটা বুঝতে হবে যে রূপগুলো কিভাবে বাংলা অর্থ প্রদান করে, এই রূপগুলো কিভাবে টেন্সে প্রয়োজন পড়ে, তাকে আগে এইটা বোঝা দরকার। ওকে দেখো, তাহলে রাইটের পাস্ট কি রোড, আমরা সবাই জানি। তাহলে রোড অর্থ কি তোমাকে আগে জানতে হবে যে ভিটুর বাংলা কি হয়, কারণ আমরা শুরুতেই কি বলি, বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা শুরুতেই বাংলা কথা বলি, আমি খেয়েছিলাম, আমি লিখেছিলাম, আমি গিয়েছিলাম। এই যে তাহলে এখানে সবসময় পাস্ট কাজ করবে, যে ত তে তাম ল লে লাম ক্রিয়া শেষে। তাহলে রোড অর্থ কি হতে পারে, লিখেছিল বা লিখলে বা লিখেছিলাম বা লিখলাম, মানে সাবজেক্ট অনুযায়ী অর্থ। যদি বলি আই রোড আমি লিখেছিলাম বা লিখলাম, ইউ রোড তুমি লিখেছিলে বা লিখলে, হি রোড সে লিখেছিল বা লিখলো, মাই ফাদার রোড আমার বাবা লিখেছিল। আমরা যদি এইভাবে ভার্বগুলোকে না পড়ি, না জেনে নেই যে এগুলোর অর্থ কি দেয়, এগুলি কিভাবে সেন্টেন্সে কাজ করবে, বা এগুলি আমাদের কি করবে, টেন্স বুঝতেও সাহায্য করবে, টেন্স শিখতেও সাহায্য করবে, স্পিকিং বলতেও সাহায্য করবে, আমাদের ফ্লুয়েন্ট হতে শেখাবে। তাহলে রাইট, রোড, রোড অর্থ সবসময় পাস্ট। এখন তুমি নিজে নিজে ইংলিশ বলো, সে লিখেছিল, তাহলে হি রোড, আমি লিখেছিলাম, আই রোড, তুমি লিখেছিলে, ইউ রোড। এবার তুমি কি লিখেছিলে, কি খেয়েছিলে, কি করেছিলে, ভার্বের পরে বসাতে হয়। আমরা সবাই জানি যে সাবজেক্টের পরে ভার্ব বসাই, তারপরে অবজেক্ট বসাই। এই যে সাবজেক্ট ভার্ব, এটা আমাদের কিন্তু ক্লজ। তাহলে ক্লজ কি, একটি সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ গঠিত হয়। তাহলে সহজ। তাহলে রোড অর্থ লিখেছিল, এবার কপি করো, আমি লিখেছিলাম আই রোড, তুমি লিখেছিলে ইউ রোড, সে লিখেছিল হি রোড, তারা লিখেছিল দে রোড, বলো বলো, তারা লিখেছিল দে রোড, রহিম লিখেছিল রহিম রোড, আমার বাবা লিখেছিল মাই ফাদার রোড। কোনো গ্রামার লাগছে এখানে? তাহলে আগে তোমার ইংলিশ বলার, আমরা কেন এত শেখার পরেও ফ্লুয়েন্ট হতে পারছি না, এই যে এখানে সমস্যা। রাইট রোড রিটেন, রাইট রোড রিটেন, রাইটস রাইটিং টু রাইট, রাইট রাইট রোড রিটেন, রাইটস রাইটিং টু রাইট, রাইটার রাইট রোড রিটেন, রাইটস রাইটিং টু রাইট, রাইটার। যখন তুমি রাইট দিয়ে এতগুলো শব্দ শিখে রাখবে, তোমার অটোমেটিক্যালি তুমি তোমার ব্রেনের মধ্যে একটা দেখবে, তোমার একটা পারফরমেন্স তৈরি হয়, তুমি পারবে, তোমার একটা কনফিডেন্ট তৈরি হবে। তো দেখো রোড হলো লিখেছিলাম, লিখেছিলে। এবার রিটেন, রিটেন কি বলো, এখানে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে বা হয়েছিল। রিটেন আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়, প্যাসিভ। আর কি, যেমন আমি বলি দেওয়া হয়, আমি বললাম লেখা হয়, তাহলে লেখা হয়, এটার ইংরেজি করতে গেলে এই ফর্মটা দরকার। তাহলে দেখো এই যে V3, দেখে আমরা V3 বলি বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, এটাকে কেন ভালোভাবে জানতে হবে, কারণ আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ চিনবো বাংলা টেন্সের মাধ্যমে বলি আর ইংলিশ টেন্সের মাধ্যমে, তখন তো এই V3-র প্রয়োজন পড়বে। আবার এটা কি পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, আবার এটা কি কোনো কাজ সম্পূর্ণ হয়েছে সেটা তো ব্যবহার হয়। আমি লিখিয়েছি, তখন রিটেন আসবে। দেখো লিখেছি, লিখেছো, লিখেছেন, লিখেছিল, আবার পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সও এটা ব্যবহার হয়, পাস্ট পারফেক্ট টেন্স, এটা এই রূপটা ব্যবহার হবে। তো আমাদের জেনে নিতে হবে কোনটা কোন কাজে ব্যবহার হয়, তারপরে ওটার ব্যবহার আমাদেরকে শিখতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। আগে জানি না যে কোন রূপ কি কাজে ব্যবহার হয়, তার আগে টেন্স শিখতে গেছি, ওই জন্য তো পারি না।
এবার কি লেখা হয়, তবে যে লেখা হয় তাহলে তোমরা এখন বলবে লেখা, স্যার আপনি তো বলেছিলেন রাইট মানে লেখা, তাহলে লেখা তাহলে এটা নিয়ে আসবো না, এখানে লেখা হয় প্যাসিভ, এই লেখা হয়, লেখা হবে, লেখা হয়েছিল, লেখা হতো, এরকম ইংরেজি করার সময় আমাদের এই রূপটাই নিতে হবে। প্যাসিভও ব্যবহার হয় রিটেন, ওকে, অ্যাক্টিভও ব্যবহার হয়, প্যাসিভও ব্যবহার হয়। নেক্সট রাইটস, বলেই তো দিলাম যে এই রূপ আর এই রূপ এরা দেখতে একই, কিন্তু আমরা এস ইএস কখন লাগাই, সাবজেক্টটা দেখে লাগাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা রুলস আছে, শুধু প্রেজেন্ট ইনডেফিনিটে এই রুলসটা আছে, অন্য কোনো টেন্সে এই রুলস নেই, শুধু প্রেজেন্ট ইনডেফিনিটে রুলসে। এবার আইএনজি যুক্ত রূপটা দেখো, এখানে আইএনজি যুক্ত রূপটি অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত রূপটি কিসের কাজ করে, পার্টিসিপল জিরান্ট। আমরা জানি এটি কন্টিনিউয়াস টেন্সে কাজ করে, কোনো কাজ চলমান বোঝায়, তাহলে রাইট থেকে রাইটিং, এর মানে আমরা বলতে পারি লিখতেছি, লিখতেছিলাম, আমি লিখতেছি, তুমি লিখতেছো, সে লিখতেছে, তো তখন আমরা বলি আই এম রাইটিং, ইউ আর রাইটিং, হি ইজ রাইটিং, তাই না? আর কি অর্থ দেয়, লেখা, লেখা বলতে আমরা কি বুঝি, যেমন লেখা ভালো অভ্যাস, প্রতিদিন লেখা ভালো অভ্যাস, তখন এই রাইটিংটাকে সাবজেক্ট হিসেবে বসাতে হবে, রাইটিং ইজ আ গুড হ্যাবিট। আইনযুক্ত ভার্বগুলিকে আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন সেগুলি জিরান্ট হিসেবে কাজ করবে আর নাউনের কাজ করবে, ওকে। আর কি অর্থ দেয়, লিখতে, তাহলে আইনযুক্ত রূপ অর্থাৎ রাইটিং কি অর্থ দিবে, লিখতে, কেমন, আমি তোমাকে লিখতে দেখেছিলাম, আই স ইউ রাইটিং। এবার রাইটিং এর জায়গায় অন্য ভার্ব নাও, গোয়িং, তাহলে আই স ইউ গোয়িং, আমি তোমাকে যেতে দেখেছিলাম, তাহলে এখানে আইনযুক্ত ভার্ব অর্থাৎ রাইটিং, লিখতে। আবার অনেক সময় লিখতে লিখতে বোঝায়, যেমন আই এম ইটিং হোয়াইল রাইটিং, আমি লিখতে লিখতে খাচ্ছি। এই সেন্সে আমরা ব্যবহার করতে, তাহলে আমরা জানলাম যে আইনযুক্ত ভার্বটি বিভিন্ন বাংলা ক্রিয়া তৈরি করে। টু প্লাস ভার্ব, এটার কি অর্থ দেয়, মানে টু রাইট, লিখতে, লেখা, লেখায়, লেখার জন্য লেখা। এখন যদি বলি টু গো, তাহলে যেতে, যাওয়া, যাওয়ায়, যাওয়ার জন্য যাওয়া। যদি বলি টু কাম, আসতে, আসা, আশায়, আসার জন্য আসা। এইভাবে কিন্তু আমাদেরকে শিখতে হবে। এবং সেন্টেন্স যদি বলি যে আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট, লেখা ভালো কাজ, টু রাইট ইজ আ গুড ওয়ার্ক, ওকে। আই এম সরি টু রাইট দিস, আমি এটা লেখায় দুঃখিত। আই হ্যাভ কাম হিয়ার টু রাইট ওয়ান লেটার, আমি এখানে এসেছি একটি চিঠি লেখার জন্য। নো নিড টু রাইট দিস লেটার, এই চিঠি লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে নো নিড টু রাইট, লেখা। তাহলে দেখো টু প্লাস ভার্ব ওয়ান এতগুলো বাংলা ক্রিয়া রূপ তৈরি করে। তো আমরা যদি এগুলো এইভাবে ভালোভাবে না শিখি, তোমরাই বলো, আমরা যদি একটাই শিখি যে টু রাইট মানে লিখতে, টু রাইট মানে লিখতে, এই একটা শেখার কারণে এগুলো জানি না বলে, আমরা জানি আমাদের কনফিডেন্ট আছে, বাট এইভাবে আমরা জানি না। আমি তোমাকে বিরক্ত করায় দুঃখিত, আমাকে ক্ষমা করে দিও, তাহলে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, তাহলে টু ডিস্টার্ব মানে বিরক্ত করায়, তাহলে অন্তঃস্থীয় বিভক্তি হচ্ছে লেখার সাথে। সেরকম রাইট ভার্বকে, টু রাইট ভার্বকে কপি করে তুমি অন্যান্য ভার্বকে এইভাবে চর্চা করবে, টু গো, টু প্লে, টু কাম, তাহলে তোমার ফ্লুয়েন্সি এইভাবে বাড়বে। যারা অনলাইনে দেখছো আমাকে আর যারা অফলাইনে ক্লাস করছো, আমি মনে করি যে তোমরা প্রিন্সিপাল ভার্বের উপর খুব জোর দাও, এইভাবে ভার্বগুলোকে চর্চা করো, আশা রাখি কোনোদিনও সমস্যা থাকবে না। আর যদি প্রিন্সিপাল ভার্ব না পড়ে, এভাবে না বুঝে তোমরা যদি টেন্স শিখতে যাও, আই হোপ, আমার বিশ্বাস তোমরা সমস্যায় পড়বে। রাইটার, রাইট থেকে রাইটার, ইট থেকে ইটার, প্লে থেকে প্লেয়ার, গো থেকে গোয়ার, ফার্ম থেকে ফার্মার, এরকম ভার্বের V1 থেকে মানে মাদার ওয়ার্ড থেকে অনেকগুলি নাউন তৈরি হয়। তো আমরা এরপর প্রিন্সিপাল ভার্ব চর্চা করব। আমি এখানে একটা ভার্ব লিখেছি, আমি এবার অনেকগুলো ভার্ব তোমাদের সামনে চর্চা করব, তোমরাও জোরে জোরে উচ্চারণ করবে। তো এইভাবে প্রিন্সিপাল ভার্বের ক্লাস প্রতিদিন একটি করে আমি নিয়ে আসবো। আমি লাইভ ক্লাসও আনতে পারি, পাশাপাশি আমি এরকম তোমাদের জন্য ক্লাস আনতে পারি। তো আমি যেটা তোমাদের পক্ষে ভালো হবে, বেটার হবে, আমি সেটাই নিয়ে আসবো।